বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ঠিকাদারি ব্যবসায়ী সংক্রান্ত বিষয় নিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনি কি বলছি, যদি আপনার ইচ্ছা বা স্বপ্ন থাকে ঠিকাদারি ব্যবসা করবেন, তবে আপনি এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, না টেনে পুরোপুরি দেখবেন। এখানে 10টি প্রশ্নের উত্তর আছে। আমি মনে করি আপনার যেসব চিন্তা মাথায় ঘুরপাক করছে সেই সব চিন্তা নিয়েই এই অনেকের প্রশ্ন। ওই প্রশ্নগুলোর উত্তর একসাথে দিচ্ছি, ভিডিওটা পুরোপুরি দেখুন, তাহলেই আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। তো শুরু করছি। প্রথমে হচ্ছে ঠিকাদারি ব্যবসা করতে কি লাগে। ঠিকাদারি ব্যবসা করতে আসলে অত কিছু লাগে না। আমি যেটা মনে করি, আপনার সহজ লাগবে। আপনার নিজের যে মেধা বুদ্ধি আছে, সেই বিচক্ষণতা দিয়ে আপনাকে আপনার জায়গাটায় যাইতে হবে। এর প্রথমই হচ্ছে আপনাকে নামতে হবে। আপনি অবশ্যই জানেন, রাস্তায় নামলে রাস্তা পাওয়া যায়। তো যদি আপনি চিন্তা করেন ঠিকাদারি করবেন, আপনাকেই সিদ্ধান্ত চূড়ান্ত করে এখনই নামতে হবে। কারণ প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাসে নতুন ঠিকাদারি লাইসেন্স দেয়। তো এখন আজকের যে ভিডিওটা আমি করছি, আজকের 6 তারিখ, এটা হচ্ছে মে মাসের 6 তারিখ। এরপরে জুন মাস আসছে, জুন মাসে নোটিশ হবে। আপনি এই জুন মাসে এই নোটিশের আওতায় আপনাকে লাইসেন্স করতে হবে। তো আপনি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, বুঝতে পারবেন। প্রশ্ন নাম্বার 2, এখানে হচ্ছে মোট কয়টি কাগজ লাগে। মানে ঠিকাদারি লাইসেন্স করতে, যেহেতু জুনে বলছি নোটিশ আসছে, অতএব ঠিকাদারি লাইসেন্স করতে কয়টি কাগজ লাগে। অবশ্যই আপনাকে আগে জানতে হবে কয়টি কাগজ লাগে, কি কি কাগজ লাগে, কোন কোন দপ্তর থেকে এই কাগজটা আনতে হবে। এই বিষয়গুলো খুঁটিনাটি আপনাকে আপনাকে অবশ্যই জানতে হবে, নতুবা আপনি ভোগান্তিতে পড়বেন এবং এমনও হইতে পারে যে কোনো চক্রের ফাঁদে যদি পড়েন, এখান থেকে আপনার বড় অ্যামাউন্ট লস হইতে পারে। তো কি কি কাগজ লাগে এই বিষয়টা একটু খেয়াল করে শুনবেন। আপনি যদি ঠিকাদারি লাইসেন্স করতে চান, প্রথমে আপনার নিজের একটি এনআইডি কার্ডের দরকার আছে। আপনি বলতে যে প্রোপাইটার হবে, তাকে নিজের একটি বাংলাদেশি নাগরিকত্ব সনদ এনআইডি কার্ডের দরকার আছে। ওই এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে একটি নাম সিলেক্ট করতে হবে। সেই নাম সিলেক্ট করে অবশ্যই আপনার পছন্দের একটি নাম দিয়ে আপনি এনআইডি কার্ড সহ, যদি ইউনিয়ন পরিষদে হন ইউনিয়ন পরিষদে যাবেন, পৌরসভা হলে পৌরসভায় যাবেন, সিটি কর্পোরেশন হলে অবশ্যই সিটি কর্পোরেশনের যাবেন। যেখানে ট্রেড লাইসেন্স আনবেন আপনার এনআইডি কার্ড দিয়ে, আপনার পছন্দের নাম অনুযায়ী। তো ট্রেড লাইসেন্স আনার জন্য আমি আপনাকে বলবো যে আপনি ক্যাটাগরি নিয়ে ভাববেন না। ক্যাটাগরিটা হচ্ছে, যেহেতু আপনি শুরু করছেন, আপনাকে অবশ্যই নতুন নবাগত বলা যায়, বা কেবল জন্মগ্রহণ করছেন নবজাতকও বলা যায়। তো এখানে ক্যাটাগরিটা আপনার বড় একটা ফ্যাক্টর হবে সেটা আমি মনে করি না। আপনি দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীতে কিছু লেখলেই হলে, কারণ ওই যে ক্যাটাগরির জন্য আপনাকে কিন্তু বাড়তি টাকা গুনতে হবে। আপনি জানেন যে গভর্নমেন্টের রুলস আছে ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে। যদি আপনি ফার্স্ট ক্লাস ট্রেড লাইসেন্স পান, সেহেতু আপনাকে 5,000 টাকা গুনতে হবে ইউনিয়ন পরিষদে হইলে। যদি পৌরসভায় হন তাহলে আরও বেশি লাগবে, যদি সিটি কর্পোরেশন হন তাহলে আরও বেশি লাগবে। অতএব আমরা যেহেতু শুরু করতেছি, আমরা নবীন, আমরা নতুন, আমি বলবো আপনার এত টাকা খরচ করার কোনো দরকার নেই। এই ট্রেড লাইসেন্সের উপকারিতা সম্পর্কে আমি বিস্তারিত আরও আলোচনা করব। তো প্রথমে যেটা হচ্ছে একটা ট্রেড লাইসেন্স, এনআইডি কার্ড দিয়ে ট্রেড লাইসেন্স আনবেন। ট্রেড লাইসেন্সের পর আপনি একটি টিআইএন তৈরি করবেন। সেটা আপনি যদি চান, আপনার নির্দিষ্ট এলাকার যেসব দোকান আছে ওখানে যদি এক্সপার্ট কেউ থাকে, তাকে বললেই সে আপনাকে একটি টিআইএন করে দিবে। তো ট্রেড লাইসেন্স
এনআইডি কার্ড দিয়ে ট্রেড লাইসেন্স এবং টিআইএন হলো। এরপর আপনাকে করতে হবে একটি ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে অনেক আলোচনা আছে, আমি সংক্ষেপে বলবো একটি ব্যাংক অ্যাকাউন্ট করবেন। ব্যাংক অ্যাকাউন্ট করার পর আপনি আপনার লেনদেন দেখিয়ে সেখান থেকে 5 লাখ টাকার স্থিতি ব্যালেন্স আছে, 5 লাখ প্লাস, ধরেন 5,10,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে, সেই স্টেটমেন্ট বের করে আপনি 4টে কাগজ আপনার হয়ে গেল, সেটা হচ্ছে এনআইডি কার্ড, ট্রেড লাইসেন্স, টিআইএন, ব্যাংক স্টেটমেন্ট। এই 4টি কাগজের আদলে আপনি একটি বিআইএন করবেন, ভ্যাট আইডেন্টিফিকেশন নাম্বার। তো ভ্যাট করতে পারেন আপনার নির্দিষ্ট এলাকার কোনো দোকানদারের কাছ থেকে করতে পারেন, কম্পিউটার এক্সপার্ট। চাইলে কোনো ঠিকাদার ভালো বোঝে তার কাছে আপনি গিয়ে এটি করতে পারেন। এবং এছাড়াও আপনার জেলার নির্দিষ্ট ভ্যাট অফিস আছে, যেমনটা বলছিলাম টিআইএন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এলাকায় করতে পারেন, আপনার ট্যাক্স অফিসে গিয়েও করতে পারেন। আর ভ্যাটের সিস্টেমটা সেম, যদি চান আপনি আপনার এলাকায় করবেন তাও সম্ভব, যদি চান জেলায় করবেন সেখানে গিয়েও সম্ভব। আমি আপনাকে প্রত্যেকটা জেলায় ভ্যাট অফিস আছে এটা নিশ্চিতভাবে বলে দিলাম। আপনি জানবেন আপনার উপজেলা শহরে থাকলে ওখান থেকে তথ্য নেবেন যে ভ্যাট অফিসটা কোন জায়গায় বা টিআইএন আয়কর অফিসটা কোন জায়গায়। এই তথ্য নিয়ে আপনি জেলায় যাবেন, সেখান থেকে করতে পারবেন। তো এখানে ভ্যাট পাওয়ার পরে আমার 5টা কাগজ হবে। কি কি আবারও বলি, আমি বারবার রিপ্লাই করতেছি, আপনার হয়তো বা সময়টা লস হইতেছে, কিন্তু এই ভিডিওটা যদি আপনি দেখেন, পুরোপুরি দেখলে আমি মনে করি আপনার আর কোনো প্রশ্ন থাকবে না, আপনি নির্দ্বিধায় আপনার সব কাগজপত্র গুছাইতে পারবেন। আর যদি বলেন কোনটায় কত টাকা, সে ব্যাপারটা ডিটেলস হচ্ছে এমন, যদি আপনি ট্রেড লাইসেন্স আনেন, আপনার নির্দিষ্ট ইউনিয়ন পরিষদ হয়, সেখান থেকে ট্রেড লাইসেন্স সর্বোচ্চ 1,150 টাকা ভ্যাট 1100 টাকা রাখতে পারে, সেটা তৃতীয় শ্রেণীর জন্য। টিআইএন আপনি 100 টাকায় করতে পারেন। এরপর আসেন বিআইএন, ভ্যাট যদি আপনার এলাকা দিয়ে করেন সেটা আপনাকে ম্যানেজ করতে হবে কয় টাকা দিবেন। আমি যদি বলি আপনার ভ্যাট করতে আসলে ওইরকম তেমন কোনো খরচ নাই, যদি চান নিজেও করতে পারেন, আর যদি কারো শরণাপন্ন হন তার সাথে চুক্তি করে নেবেন, কিন্তু আপনি অতিরিক্ত টাকা ব্যয় করবেন না। এখানে সর্বোচ্চ 2,000 টাকা ভ্যাটে নিতে পারে বা 3,000 টাকা, যদি আপনি জেলা শহরে যান 2 থেকে 3,000 টাকা নিতে পারে। তো এটাই আমার কাছে বেশি। এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের জন্য আপনি নির্দিষ্ট একটা টাকা জমা রাখলেন, প্রথম অবস্থায় অ্যাকাউন্ট করার জন্য কয়টা টাকা জমা রাখলেন। তার মানে আমার কথা হচ্ছে সর্বোচ্চ আপনার যদি 4 থেকে 5,000 টাকা ধরি, এখানে আপনার সব কাজ শেষ। আমি নিজে যদি করি আমার এই টাকা লাগবে না, কিন্তু আপনি হয়তো চিনবেন না, আপনার ভাড়া টাকা লাগবে, কারো কাছে কথা বলতে যাবেন, সেখানে আপনার বাড়তি চা নাস্তার একটা খরচ থাকতে পারে, মোট মিলিয়ে আমি 5,000 টাকা বললাম, সব কাগজ এখানে গুছ। এখন হচ্ছে আপনার এলজিইডি, আপনার জেলার যে এক্সচেঞ্জ অফিস সেখানে যাবেন, ওখানে গিয়ে নির্দিষ্ট একটি ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করবেন। ওখানের ব্যাপারটা ভিন্ন, এ ব্যাপারে আবার পরে আলোচনা হবে। তো এরপরের প্রশ্ন আছে ট্রেড লাইসেন্স কোন ক্যাটাগরি। আচ্ছা, আবারও আসছে এই প্রশ্নটা, ট্রেড লাইসেন্স কোন ক্যাটাগরিতে হবে। আচ্ছা, আপনারা অনেকেই খুব করে ব্যস্ত প্রথম শ্রেণী হওয়ার জন্য, ভাই প্রথম শ্রেণীর ঠিকাদার হইলে আপনি যে একটা কাজ পাইয়ে গেছেন বা আপনার ভালো কিছু হয়েছে, আমি কিন্তু সেই ব্যাপারটা বলতে পারবো না। ট্রেড লাইসেন্স এখানে মূল ফ্যাক্টর না, মূল ফ্যাক্টর হচ্ছে আপনার লাইসেন্সের টার্নওভারটা কি আছে। আমি আপনাকে পরামর্শ দেব, যদি আপনি আমার কথা শোনেন, আপনি যদি শুরু করেন অবশ্যই আপনি তৃতীয় শ্রেণী লিখবেন, কারণ কাগজে যদি প্রথম শ্রেণী লেখেন আর আপনার এদিকে টার্নওভার নাই, এই লাইসেন্সের কোনো মূল্য নেই। অতএব আপনাকে বুঝতে হবে ট্রেড লাইসেন্সটা মূল বিষয় না, আমার টার্নওভার হবে, আস্তে আস্তে অভিজ্ঞতা হলে আমি তখনই প্রথম শ্রেণীর জায়গায় চলে যাব। তো ক্যাটাগরির ব্যাপারটা ক্লিয়ার, আশা করি এই ব্যাপারটা আর কারো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আপনি নতুন লাইসেন্সের ক্ষেত্রে অবশ্যই তৃতীয় শ্রেণীর ঠিকাদারি লাইসেন্স হিসাবে কাটবেন, সেটা আপনি যদি হন ইউনিয়ন পরিষদে, সেটা যদি হন সিটি কর্পোরেশনে, সেটা যদি হন পৌরসভায়, যেখানেই হন
আপনি নতুন কাটতেছেন, তার মানে আপনার তৃতীয় শ্রেণী, মানে আপনার টাকাটা বাঁচানোর জন্য আমি বলছি, অবশ্যই এই টাকাটা আপনারই কাজে আসবে। ক্যাটাগরির ব্যাপারটা শেষ। এবার টিআইএন, টিআইএন কিভাবে করবেন? আচ্ছা, টিআইএন করার জন্য আমি আগেও বলছি, টিআইএনটা মূলত 100 টাকায় আপনি করতে পারেন, চাইলে এটাও 2 থেকে 3 হাজার টাকায় করতে পারেন। আচ্ছা, টিআইএন এর ব্যাপারটা হচ্ছে কি, প্রথম যে একটা টিআইএন করেন সেটা কিন্তু আপনার ব্যক্তি নামে অনেকেরই করা আছে। অতএব এই ব্যক্তি নামে যে টিআইএনটা করা আছে, এইটা দেখবেন যদি আপনার রানিং বছরের হয়, তাহলে আপনার এই টিআইএন দিয়ে আপনি একটা বছর চলতে পারেন। ওই 100 টাকা দিয়ে আপনি একটা বছর চলতে পারতেছেন। পরবর্তী টিআইএন যেটা আপনার অফিস থেকে ফাইল খুললে আনবেন, সেটা হচ্ছে বাংলা টিআইএন। আমার তো বাংলা টিআইএনটা যে শর্ত সেটা না, আমার একটি টিআইএন দরকার, সেটা যদি হালের থাকে তাহলেই ওকে। এই ভুলটা অনেকেই করেন, হুটহাট করে টিআইএন একটা অ্যাকাউন্ট করা আছে, অথবা টিআইএন করে যাইয়া পরবর্তীতে জেলা অফিসে যায়, সেখানে যাই আবার 3,000 টাকা খরচ করে। আমি আপনাকে বলছি, অবশ্যই আপনি যে টিআইএন আছে ওটার যদি হালে থাকে, ইংরেজি টিআইএনটা, ওটা দিয়ে আপনি একটা বছর চলতে পারবেন। পরবর্তী বছরে আপনার ওই আয়কর অফিসে গিয়ে একটি ফাইল খুলবেন। সে ফাইল খোলনে ওখানে বাড়তি একটা খরচ নেয়। ফাইল খোলার পর ওখান থেকে আপনি আপনার যে বাংলা একটা কপি পাবেন, সেখানে টোটাল তথ্যগুলো থাকবে, স্পষ্ট আপনি দেখতে পারবেন। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনার যদি একটি টিআইএন করা থাকে ব্যক্তি নামে, আপনার এনআইডি কার্ড দিয়ে, সেটাই হবে। তো টিআইএন এর ব্যাপারে আশা করি আর কোনো কথা দরকার নেই, ক্লিয়ারই বুঝতে পারছেন। আচ্ছা, টিআইএন এর পরপরই আপনাকে কিন্তু একটু ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। যদিও আমি এই কথাগুলো অ্যাডভান্স লেভেলে বলে গেছি, তারপর আবারও বলি ডিটেলসটা বোঝার জন্য। ব্যাংক অ্যাকাউন্ট, এখন ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে আপনি কি ব্যাংক অ্যাকাউন্ট করবেন, এখানে একটা ঝামেলায় পড়েন, তাই তো? আশা করি ঝামেলায় পড়বেন না। আপনি যেহেতু ব্যবসা করার জন্য আসছেন, ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট করবেন। কি বলছি, বিষয়টা মনে আছে কিনা? আপনি ব্যবসা করার জন্য যেহেতু আসছেন, অবশ্যই আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে। এখন কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগে, সেই ডকুমেন্টসগুলো ওই ব্যাংকে গিয়ে জানতে পারবেন। আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটি চার্ট দিয়ে দেবে বা টোকেন দেবে, এই কাগজপত্র নিয়ে আসবেন, আপনার অ্যাকাউন্ট হইবে। এ ব্যাপারে আসলে যদি আর একটু ডিটেলস বলি, আমি অনেকেরই শুনছি যে আসলে অ্যাকাউন্ট করতে গিয়ে তাকে নাকি বলছে যে আপনার ঠিকাদারি লাইসেন্স দেন। এটা ভুল কথা, দরকার নেই। আপনার বিজনেস অ্যাকাউন্ট করার জন্য, কারেন্ট অ্যাকাউন্ট করার জন্য একমাত্র ট্রেড লাইসেন্সটাই যথেষ্ট। যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে, তাহলেই আপনি একটি কারেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন। আর কারেন্ট অ্যাকাউন্টে সর্বনিম্ন আপনাকে 2,000 টাকা জমা রাখতে হবে। অবশ্যই আপনি জানেন, আপনার যারা সেভিংস অ্যাকাউন্ট, সেখানে অত টাকা খরচ হয় না, অত টাকা রাখে না, যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট হচ্ছে একটা ব্যবসায়িক অ্যাকাউন্ট, এর ওয়েট অনেক, কারণ এখানে লাখ লাখ না কোটি কোটি টাকার টার্ন ওভার হবে। তার মানে তার জন্যই 2,000 টাকা বরাদ্দ করছে, যে 2,000 টাকা সর্বনিম্ন এর অ্যাকাউন্টে থাকতে হবে। তো আমি আশা করি আপনি যেহেতু একজন ব্যবসায়ী, আপনি ব্যবসার ফিউচারটা অনেক বড় লেভেলে ভাবছেন, অতএব আপনি অবশ্যই এখানে 2,000 5,000 টাকা রাখা আপনার কাছে কোনো ব্যাপার না। এটা আপনারই টাকা, আপনি যখন চাইবেন তখন উঠাইতে পারবেন। এবং সাথে সাথে একটি ট্রানজাকশন করবেন। আমি মনে করি আপনি অ্যাকাউন্ট করার পরপরই ট্রানজাকশন, মানে এখানে লেনদেন করবেন। লেনদেন করার আপনার সুবিধা হচ্ছে কি, আপনার কিছুদিন ট্রানজাকশন করলেন, এরপরে আপনার 5.5 লাখ টাকা স্থিতি ব্যালেন্স আছে, একটু ভালো করতে পারলে ওয়েলকাম। আর যাদের টাকা নাই তাদের জন্য আমি আবার এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আপনি অ্যাকাউন্ট করছেন, সেখানে 2,000 বা 5,000 টাকা রাখছেন, এখন আপনার টাকা নাই, আপনার আত্মীয়, আপনার বন্ধু বান্ধব, আপনার প্রিয়জন কারো টাকা আছে, বললেন যে ভাই, যেহেতু তোমার ব্যাংকে টাকা আছে, আমাকে হেল্প করো, আমি তোমাকে চেক দিয়ে দিচ্ছি, তুমি আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকাও, কয় টাকা উঠাবা এই চেক নিয়ে নাও, আবার তুমি ওখান থেকে উঠে নাও। আমারে এরকম একটা সপ্তাহ বা 15 দিন অথবা একটা মাস আমাকে একটু হেল্প করো। ট্রানজাকশন করার পরে আপনার 5 লাখ প্লাস একটা অ্যামাউন্ট আছে, ওই আত্মীয় স্বজনের, তারই 5 লাখ প্লাস একটা অ্যামাউন্ট আছে,
ওই অবস্থায় একটা স্টেটমেন্ট নেবেন। স্টেটমেন্ট নেওয়ার পরে আপনি স্টেটমেন্ট প্রিন্ট হওয়ার পরে চেক লিখবেন। চেক লেখা ওখান থেকে আপনার টোটাল ক্যাশটা আপনি উইথড্র করতে পারবেন। টোটাল ক্যাশ আপনি নিয়ে নেবেন, 2000 টাকা রেখে টোটাল ক্যাশটা উঠাই নেবেন। আর এই স্টেটমেন্টটা এখনই নেওয়ার জন্য কেন বলছি, আপনি যেহেতু লাইসেন্স করতে যাচ্ছেন ওখানে আপনার এই স্টেটমেন্টটা দিতে হবে। অতএব আপনাকে এখনই এই ভ্যাট করার জন্য এই স্টেটমেন্টটা দিবেন। এখান থেকে আপনার শুরু হইল। এই স্টেটমেন্ট দিয়ে আপনি ভ্যাটও করলেন, এলজিডি লাইসেন্সও করলেন। এলজিডি লাইসেন্সের মূলত বিষয়টা হচ্ছে তারা বুঝতেছে যে এই লোকের ক্যাপাসিটি কেমন, তার আসলে অর্থনৈতিক অবস্থা কেমন, এই জিনিসটা বোঝার জন্য হয়তোবা এই ব্যাংক স্টেটমেন্টটা নিচ্ছে। তো আমরা যেহেতু ব্যবসা করার জন্য আসছি, আমাদের ফিউচার প্ল্যান অনেক বড়। জীবনে কেউই আসছেই ভাই আহামরি টাকা পায় নাই। কারো যদি বাপের বা তার ওয়ারিশ সূত্রে পাওয়া টাকা থাকে সেটার ব্যাপারটা ভিন্ন। কিন্তু আমি মনে করি আপনি জিরো থেকে শুরু করেন, আপনাকে দ্বারা সম্ভব। যেভাবেই হোক আপনি একটি স্টেটমেন্ট বের করলেন, স্টেটমেন্ট বের করে আপনি ভ্যাট অ্যাকাউন্টও করলেন। ভ্যাট অ্যাকাউন্ট করার পরে আপনার ওই যে ভ্যাটের কাগজটা পাওয়ার পরে আপনার ট্রেড লাইসেন্স সহ যত কাগজ আছে সব কাগজ একটা কপি আপনি ফটো সেট করবেন। ফটো সেট করার পরে ওই কাগজটা নিয়ে আপনার জেলা অফিসে যাবেন। জেলা এক্সচেঞ্জ অফিসে যাবেন। জেলা এক্সচেঞ্জ অফিসে যাওয়ার পরে সেখানে আপনাকে নির্দিষ্ট একটা ফর্ম দিবে, ওই ফর্মটা ফিল আপ করবেন। নির্দিষ্ট একটা গভর্নমেন্টের ফি আছে, সেই ফিটা হচ্ছে 5,000 টাকা। এখন বাংলাদেশের মানুষ তো বোঝেন, এ ব্যাপারটা আমার আর বলতে হবে না। তো আপনার যে দপ্তরের সাথে ব্যবসা করবেন ওই দপ্তরের সাথে আপনি কমিউনিকেশনটা কেমনে করবেন সেটা আপনার ব্যাপার। অতএব আপনি সেটা তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। যদি আমাকে প্রয়োজন মনে করেন ফোন দিবেন, আমি যতটুকু হেল্প করতে পারি ইনশাল্লাহ করবো। এটা আমি আপনার সাথে ওয়াদা করলাম। এরপরের বিষয়টা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কি হবে এটা বলছি। কোন ব্যাংকে অ্যাকাউন্ট হবে? আচ্ছা, সুন্দর একটা কথা, যে প্রশ্নটা বারবার আমি পাই, এটা আছে কোন ব্যাংকে অ্যাকাউন্ট হবে, 6 নম্বর প্রশ্ন। সিরিয়াল নাম্বারটা আবার ভুলে গেছে যেন, সরি। কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন? আপনি আপনার এলাকার কাছাকাছি যে ব্যাংক আছে, আপনি যেতে শুরু করতেছেন, এখন আপনার ওই ব্যাংকের দরকার নাই কি আমাকে সুবিধা দেবে। এখন হচ্ছে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, এখান থেকে ট্রানজ্যাকশন দেখিয়ে আমাকে একটি স্টেটমেন্ট নিতে হবে। আপনার প্রতিবেশী, আপনার কাছাকাছি, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, যে কোনো একটা ব্যাংক, আপনি যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর সেখান থেকে লেনদেন করার পর আপনি একটি স্টেটমেন্ট বের করবেন। এরপরে আপনার কার্যক্রম শুরু করবেন। আচ্ছা, এই ব্যাপারটা আমি আসলে ক্লিয়ার বলছি। এরপর যদি বাড়তি কথাটা বলি তাহলে বলবো, আপনি আর একটা জিনিস পারেন, যদি আপনার এলাকায় প্রাইভেট ভালো ঠিকাদারকে সাপোর্ট দেয় এমন ব্যাংক আছে, এনআরবিসি, ইউসিবি, পূবালী, এই ধরনের ব্যাংক আছে। তো এইসব ব্যাংক যদি আপনার এলাকায় থাকে, আপনি সেখানে একটি অ্যাকাউন্ট খুলে নেন, ওয়েলকাম। আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি যে কোনো একটা ব্যাংক আপনার বাসার কাছে থাকলেই হইলে সেখানে একটা অ্যাকাউন্ট করে নেন। অ্যাকাউন্ট করে তাদের সাথে সম্পর্ক ভালো থাকলে ওটা ইজিলি আপনি গুছিয়ে নিতে পারবেন। এরপরে আস্তে আস্তে যখন ঠিকাদারি লাইনে যাবেন তখন এই যে ব্যাংকের কথা বললাম, এনআরবিসি বা ইউসিবি সহ আরো প্রাইভেট কিছু ব্যাংক আছে, এরা মূলত ঠিকাদারদেরকে সাপোর্ট দেয়, তাদের সাথে আপনি যোগাযোগ করবেন। তাই পৃথিবীতে ভাই কেউ মাগনা কোনো কিছুই দেয় না, এটা আপনাকে স্পষ্ট বুঝতে হবে। তারা আমাদের কাছ থেকে কিছু নিবে, এর বিনিময়ে আমাদেরকে দিবে। তো আমরা যেহেতু ব্যবসা করতে আসছি, ব্যবসার স্বপ্ন দেখি, আমার হয়তো টাকা নাই বিধায় আমি তাদের শরণাপন্ন হচ্ছি, তাদের ধারে যাচ্ছি, তারাও আমাদেরকে কিছু একটা দিবে, আমাদের কাছ থেকে নিবে এই আশায়। তো তাদের সাথে আমরা সম্পর্ক ভালো রাখবো। এজন্য আমি মনে করি আমরা আগামী দিনে যাবেন, লাইসেন্স পান, তারপর এবার পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, ক্যাটাগরির সুবিধা কি? ক্যাটাগরির সুবিধা বলতে আমি কিন্তু শুরুতে অনেক কথা বলেছিলাম। ক্যাটাগরির সুবিধা বলতে বোঝা গেছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। আসলে এই শ্রেণীর সুবিধাগুলো অনেক, স্পষ্ট কথাগুলো শুনবেন। এই শ্রেণীর সুবিধাটা পাবেন কখন?
এই বিষয়টা একটু বোঝেন। আপনি বর্তমানে যেহেতু লাইসেন্স আপনার নতুন, অবশ্যই আপনাকে এলটিএম টেন্ডারে অ্যাটেন্ড করার অনুমতি দেবে। এলটিএম টেন্ডার যতগুলো আছে সেখানে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আর এলটিএম এর একটা রেঞ্জ আছে ভাই। এলটিএম এর রেঞ্জ হচ্ছে একেবারে ছোট, সেটা হইতে পারে 50 লাখ বা 3 লাখ। 3 লাখ থেকে শুরু করে 3 কোটি পর্যন্ত এলটিএম টেন্ডারে আসে। তো 3 লাখ থেকে শুরু করে 3 কোটি পর্যন্ত এইসব টেন্ডারে আপনি অ্যাটেন্ড করতে পারবেন আপাতত এখান থেকে শুরু করেন। আর এইখানে যে ক্যাটাগরিতে আপনার আছেন সেটা অটোমেটিকলি দ্বিতীয় শ্রেণী। এখানে ক্যাটাগরি নিয়ে অত চিন্তা করার কোনো দরকার নেই। আর যারা ক্যাটাগরি আছে প্রথম শ্রেণীর ক্যাটাগরি, তাদের সুবিধা হচ্ছে তারা ওটিএম টেন্ডার আছে, সেই ওটিএম টেন্ডারে তাদের যে টার্নওভার আছে ওই টার্নওভার দিয়ে তারা অ্যাটেন্ড করতে পারে। আর প্রথম শ্রেণীর আরও একটি সুবিধা আছে, সেখানে টার্নওভার ভালো থাকলে তাদের কোনো জোন থাকে না। আপনি এলটিএম যে টেন্ডার অ্যাটেন্ড করতেছেন, এলটিএম আপনার নির্দিষ্ট একটি জোনের ভিতরে আছেন, সে জোনে আপনাকে অবশ্যই একটা এরিয়া দিয়ে দিয়েছে যে আপনি এই জেলার ভিতরে থাকতে পারবেন বা এই কটা জেলার ভিতরে থাকতে পারবেন এই এরিয়ার ভিতরে। আর ফার্স্ট ক্লাস হলে তখন আপনি জোনের বাইরে চলে যাবেন, সেখানে বৃহৎ পরিসরে আপনি একটি টেন্ডারে অ্যাটেন্ড করতে পারবেন। তো প্রথম শ্রেণীর সুবিধা অনেক, অতএব আপনাকে স্বপ্ন দেখে ওদিকে আগাতে হবে। যখন আপনি প্রথম শ্রেণী হবেন তখন আপনিও সুবিধাটা পাবেন। অপেক্ষা করুন, আপনার জন্য প্রথম শ্রেণী অপেক্ষা করতেছে। এবার সামনে যাই। ক্যাটাগরি গেছে 7 নম্বর। ব্যাংক আমাদের সুবিধা দিবে কিভাবে? ব্যাংক কোন কোন ব্যাংক আমাদেরকে সুবিধা দিবে? এই প্রশ্নটা এর আগেও কিন্তু ছিল, আমি এটার উত্তর দিয়েছি, তারপর আবার ডিটেলস দিই যেহেতু আলাদাভাবে প্রশ্নটা আছে। আমাদেরকে ব্যাংক কি সুবিধা দিবে? আচ্ছা, কি সুবিধা দিবে এটা গুরুত্বপূর্ণ কথা। আপনি আপনার যে প্রাইভেট ব্যাংকের কথা বলছি, আপনার একজন পেশাদারি ঠিকাদার হয়ে গেছেন, আপনার লাইসেন্স আছে, আপনার যদি ইউসিবিতে বা এনআরবিসিতে অ্যাকাউন্ট থাকে, আপনাকে যে সুবিধাটা দিবে সেটা হচ্ছে আপনি যখন এটি নোটিশ পেলেন, নোটিশ পাওয়ার সাথে সাথে ওখানে দেখলেন যে 10টা ফর্ম আপনাকে কিনতে হবে 1000 টাকা করে, 10টায় 10,000 টাকা। এখন 10টায় দেখা গেছে 10টায় 20 লাখ টাকা, অথবা ধরি ছোট্ট একটা হিসাব ধরে 10টায় 10 লাখ টাকা পে অর্ডার লাগবে। এখন এই যে 10 লাখ টাকা পে অর্ডার, এই টাকাটা আপনার কাছে নাই, ওই 10,000 টাকা আছে, চাইলে আরো গুছাইয়ে আরো 50 বা 1 লাখ টাকা বের করতে পারেন, কিন্তু ওই 10 লাখ টাকা নাই। তো কি করা যায়? সমাধান কি? এই জন্য এই যে ব্যাংক, ওরা বলছে কি আমাকে 10% মার্জিন দাও, 10 লাখ টাকায় 1 লাখ টাকা তুমি আমাকে দাও, আমি তোমাকে এই 10 লাখ টাকার পে অর্ডার দিব, শর্ত মার্জিন, এবং এর পর সে আপনার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণের মুনাফা নেবে। সুদ বলেন, মুনাফা বলেন, আর খাস বাংলায় যেটা আপনার এলাকায় বলে আপনি বলতে পারেন, মূলত আপনার কাছ থেকে সেও তো লাভ নেবে। এজন্য আপনাকে 10 লাখ টাকা পে অর্ডার দিচ্ছে, নিচ্ছে কি জামানত বা সিকিউরিটি হিসাবে, মার্জিন বলেন, মার্জিন 10%, অথবা কেউ 5% নিচ্ছে, কেউ কমে নিচ্ছে, এটা আপনার সম্পর্কের খাতিরে আপনার সাথে হয়ে যাবে, ওটা ব্যাপার না, আপনি ওটা গুছাইতে পারবেন। অনেকেও আছে যে মার্জিন ছাড়াও তারা টেন্ডার অ্যাটেন্ড করে, ওটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে ওখানে যারা কাজ করে তাদের সাথে আপনার যে আন্ডার স্টাফিং হবে এর উপরে নির্ভর করে আপনার এই জায়গাটা আপনি দখল করে নেবেন। এটা মনে করি আপনাকে অবশ্যই সহযোগিতা করবে, এবং আপনি সেই সুবিধাটা নেওয়ার জন্য প্রিপারেশন নেবেন, এবং আপনি আগে আগাইয়া যাবেন। আচ্ছা, এরপরেরটা হচ্ছে কোন ব্যাংক, তাও তো বললাম, কয়েকটা ব্যাংকের নাম বলছি। আচ্ছা, সরকারি ব্যাংক না বেসরকারি ব্যাংক, এ ব্যাপারটা কিন্তু আগেও আমি বলছি, যদিও ঘুরিয়া ফিরিয়া ওই প্রশ্নগুলো আমি বারবারই আসে, এজন্য আমি সরি, হয়তো আপনার গুরুত্বপূর্ণ টাইম লস করতেছি, কিন্তু আমি মনে করি ধৈর্য সহকারে যদি আপনি ভিডিওটা দেখেন আপনার কোনো প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। সরকারি ব্যাংকের আসলে ঠিকাদারদের জন্য ওই রকমের কোনো সুবিধা দিচ্ছে বলতে আমার জানা নাই, তবে
আর একটা কাজ করবেন, আপনার উপজেলায় অবশ্যই একটি সোনালী ব্যাংক আছে। আর আপনার উপজেলার যত কাজ আছে, আপনার উপজেলার যে এডিবি আছে বা সিবিসি দিয়ে যে কাজগুলো করেন, আপনার ওখানের বিলগুলো মূলত আপনার ওই সোনালী ব্যাংক দিয়ে আসে। মনে করেন আপনি এডিপির একটা কাজ পাইলেন, তো ওই ফান্ড কিন্তু আপনাকে আপনার ওই ব্যাংক থেকে অথরাইজ করতে হবে। এজন্য আমি বলি প্রথম অবস্থায় সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেন, যেহেতু আপনার এলাকায় আপনি যেখানেই থাকেন আপনাকে তো একটি ব্যাংকে অ্যাকাউন্ট করতে হচ্ছে। শুরুটা আপনার যে প্রতিবেশী যে ব্যাংক আছে সোনালী ব্যাংক কি করেন, সোনালী ব্যাংক থেকে আপনাকে ওইরকম কোনো সুবিধা দেবে না, ওখানে বরঞ্চ কোনো ঝামেলাই থাকবেন। কিন্তু সুবিধা হচ্ছে এতটুকু যে আপনি চাইলে আপনার বাড়ির কাছে আপনার উপজেলায় কাছাকাছিতে সোনালী ব্যাংকটা আছে, ওখানে একটা অ্যাকাউন্ট থাকলে আপনি যদি কোথাও কাজ করলেন চেকটা নিয়ে এখানে দিলেন, চেক অটোমেটিকলি তারা কালেকশন করে তারা ফান্ডটা আপনার অ্যাকাউন্টে জমা করলো। এবং যদি এমনটা হয় যে তার আয়ত্তের ভিতরে যে টাকাগুলো তারা বিল দেয়, সেটা আপনার ওখান থেকে উপজেলা অফিস থেকে উপজেলা আহ, যে এজি আছে সেখান থেকে সোনালী ব্যাংকে পাঠাবে। সোনালী ব্যাংক অথরাইজ করার পর আপনি যে ব্যাংকে দিবেন সেখানে গিয়ে স্টার্ট করবে। তো সোনালী ব্যাংকে আপাতত একটা অ্যাকাউন্ট করতে পারেন, ট্রেড লাইসেন্স পাওয়ার পর পরই অ্যাকাউন্ট ওখানে করলে করতে পারেন। যদি না করেন দোষের না, তাতেও সমস্যা নাই, কিন্তু করলে করতে পারেন। তাহলে সুবিধা কি, আপনার কাছাকাছি একটা ব্যাংক আছে, প্রত্যেকটা উপজেলায় সোনালী ব্যাংক আছে, কারণ ওখানে ওই উপজেলার যত আমলা আছে তাদের বিলগুলো কিন্তু এসডি অফিস থেকে সোনালী ব্যাংকে আসে। আর ওই সোনালী ব্যাংক থেকে কিন্তু সবাই বেতনটা তোলে। অতএব আপনার ওখানে আছে, এটা নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনি জানবেন। এবং চোখ বুজে বিষয়টা আপনি যদি ভাবেন অবশ্যই দেখবেন যে না আছে। এবং ওই ব্যাংকে অ্যাকাউন্ট করলে আপনি আপনার কাছাকাছি থেকে সকল সুবিধা নিতে পারতেছেন প্রথম অবস্থায়। ওরা কিন্তু সাপোর্ট টাপোর্ট ওগুলো কিছু দেবে না, ও এই ব্যাপারে ওদের কোনো মাথাই নেই। অতএব এটা আপনাকে একমাত্র বুঝতে হবে, সুবিধা আপনি নেবেন এই জন্যই বলছেন। তো এরপরের প্রশ্ন কি হচ্ছে, আচ্ছা এখন হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, কি পরিমাণ টাকা আপনার ঠিকাদারি করতে লাগবে। ভাই, আপনি কিন্তু কন্ট্রাক্টর, ঠিকাদার হয়ে গেছেন, এখন কয় টাকা আপনার পকেটে আছে একমাত্র উপরওয়ালা জানে আর আপনিই জানেন। কিন্তু এই ব্যবসাটা চালানোর জন্য আসলে কি পরিমাণ টাকা লাগে এটা যদি বলতে চাই, এটা অনেক বড় অ্যামাউন্টের ব্যাপার। একটু চান, আপনার এলাকায় ঠিকাদার আছে না, অমুক ঠিকাদার সুমুক ঠিকাদার, বড় বড় মাপের ঠিকাদার, তার পোলা, খালি বাংলায় কথা বললাম, ছেলে মেয়ে ভিআইপি ভাবে চলে, নিচের গিটাপ টোটাপ সেই, বাড়ি আছে গাড়ি আছে, অমুক ঠিকাদার। আচ্ছা, তার কিন্তু একদিনের বাড়ি টাকা হয় না, এটা আপনি নিশ্চিত থাকেন, একদিনে হয় না। আপনার মতন সেও একদিন ভাবছিল যে আমি কিছু একটা করব, লাখ ব্যবহার করছে, আল্লাহ তাকে একটা অবস্থান তৈরি করে দিয়েছে, কিন্তু সে চেষ্টা করছে, তার সর্বোচ্চ চেষ্টা দ্বারাই তার এই সফলতাটা আসছে। যদিও দীর্ঘমেয়াদী একটা ভিডিও হচ্ছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি ভিডিওটা পুরোপুরি দেখলে আপনার যে উপকারটা হচ্ছে সেটা আপনি ফেস টু ফেস আমার এই কথাগুলো শুনলেন, এবং বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কিন্তু বলছি। তো মূল কথায় আসি, কি পরিমাণ টাকা লাগে। আমি আপনাকে বলবো, এই ঠিকাদারি ব্যবসা করতে 50 লাখ লাগে। কি করবেন, আসবেন না এখানে চুপ হবেন? না, ভয় পাওয়ার কিছু নাই। 20 লাখ আছে, 20 লাখ টাকা থাকলে হবে। নাই, 20 লাখ নাই, ওকে, সমস্যা নাই। 20 লাখ টাকা যদি না থাকে, আপনাকে যা আছে তা দিয়ে শুরু করেন। যদি উপর আল্লাহ চায়, আপনি যে ধর্মের হন, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন। যদি উপর আল্লাহ চায়, আপনার ভাগ্যে যা আছে, পৃথিবীর সব মানুষ একদিকে মিলে টানাটানি করবে, কেউ নিতে পারবে না, আপনারটা আপনার ভাগ্যে আসবে। কিন্তু আপনাকে একটু করতে হবে, আপনাকে নামতে হবে। আমি মনে করি আপনি যদি 5 থেকে 10 লাখ টাকা থাকে ওয়েলকাম।
শুরুটা করার জন্য সম্ভব। যদি আপনি 10 লাখ টাকা দিয়ে শুরু করেন, তাহলে আপনি কাজ ফর্ম তোলা শুরু করলেন, এর সাথে সাথে দেখলেন যে কাজ বেঁচে গেল, তবে আমি এটা বলবো, বড় কাজ হলে নিজে বিক্রি করে দিবেন। ছোট কাজ নিজের সাধ্যের ভিতরে যা আছে অভিজ্ঞতা অর্জনের জন্য ছোট কাজগুলো নিজে করবেন। নিজে করতে করতে এক সময় দেখবেন যে এই কাজগুলো নিয়ে মজাটা নিজে যেমনটা বুঝবেন, তেমনি কিছু কিছু বিষয় অভিজ্ঞতা হবে। যেমনটা মাল কোন জায়গা দিয়ে কিনবেন, কোন ক্যাটাগরির মাল কিনবেন। অনেক সময় আমরা কাজ পাওয়ার পরে বেশি লাভে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। তখন আমরা চিন্তা করি নয় ছয় করে খারাপ মালগুলো দিই, ইট কিনতে যাই 2 নম্বর 3 নম্বর মিলাই দিই। এই অভিজ্ঞতাটা হবে। আমি আপনাকে পরামর্শ দেব, এই কাজগুলো করবেন না। ব্যবসা দীর্ঘমেয়াদী একটা প্রসেস। আপনি যে উপজেলায় করেন না কেন, ওই উপজেলায় যারা আছে, উপজেলা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই কিন্তু আপনাকে চিনবে। তো আপনি কাজের কোয়ালিটিটি কি করছেন সেটা কিন্তু তাদের ভিতরে আলোচনা হয়। আপনার টার্গেট কি, ইচ্ছা কি, আপনি কিভাবে কাজটা উঠাইতে চাচ্ছেন তা কিন্তু তারা বুঝতে পারে। কারণ ভাই আপনার আমার মতন ঠিকাদার নিয়েই তো খেলে, ওদের কিন্তু এখান থেকে একটা ধান্দা আসে ভাই। সত্য কথা বলতে ওরা তো অনেক কাছে বেতন তোলে না, আপনার আমার কাছ থেকে খালি পার্সেন্টেজের ধান্দা করে, সেখান থেকে ওরা চলতেছে। যাই হোক, আশা করি নতুন বাংলাদেশে পার্সেন্টেজের ধান্দাটা হবে না। এখানে স্বাধীন বাংলাদেশে সবাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্নীতিমুক্ত একটি দেশ চাই। আমি যে কাজটা করবো সেই কাজটাও যেন ভালো মানের কাজ হয়, এটা আমরা সবসময় চিন্তা করব। এবং আপনি কোয়ালিটিফুল কাজ করার সবসময় চিন্তা করবেন, হিসাব করবেন, যাতে আপনার প্রজেক্ট লসে না যায়। মোটামুটি মানসম্মত কাজ করলে ওই ঠিকাদার ভালো থাকবে, সবাই তাকে প্রশংসা করবে এবং আগামী দিনে আপনি কাজ পাবেন সেই দোয়াটা মানুষ করবে। কিছু ঠিকাদার আছে যে অমুকে পাইছে আল্লাহ মাফ করো, ও যেন কাজ না পায়, এরকম মানুষ বড় দোয়া করে। আমি বলবো আপনি ভালো কাজ করবেন এবং শুরুটা যেই 5 থেকে 10 লাখের মধ্যে বলছি এ দিয়ে শুরু করেন। ছোট ছোট কাজে অ্যাটেন্ড করেন, বড় কাজে হাত দেবেন না। অ্যাটেন্ড করেন আপনার এলটিএম এর ভিতরে যা আছে, কিন্তু বড় কাজ নিজে করতে যাইয়েন না। আপাতত আপাতত আপনি যদি পান বিক্রি করে দেন, সেখান থেকে আপনার ভালো প্রফিট আসবে এবং আপনি ছোট কাজ করবেন, ছোট কাজ থেকে আপনার অভিজ্ঞতা আসবে। এরপরে দেখবেন যে লাইন পেয়ে গেছেন, টাকার যোগানের জন্য মানুষ পেয়ে গেছেন, বিভিন্ন রকমের সোর্স আপনার কাছে আপনার হাতের দ্বারে আসবে। তো আশা করি আপনি এই ভিডিওটা দেখে উপকারে আসছেন, বা উপকার হইলে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।